প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আমরা প্রথমে কমেন্ট করব, কমেন্ট করে জানাবো যে আমার ভয়েসটা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার ডিভাইসের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। ডিভাইসের উপরে আসলে স্ক্রিনে আপনারা আমার প্রিভিয়াস যে প্রজেক্ট অর্থাৎ যেই জায়গায় যেটাকে আমরা দেখেছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন, ওরকম অবস্থাতেই আছে। সো আমরা সেইখান থেকেই শুরু করব যাতে করে আপনাদেরকে পুরো জিনিসটা বুঝতে অনেক সহজ হয়। তো একটু কমেন্ট করেন, করে জানান। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, আমি যেমনটা লক্ষ্য করছি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আপনাদের যদি মনে থাকে এই জায়গাটিতে ক্লাস ভিডিও নামের একটা ফোল্ডার ছিল এবং এই ক্লাস ভিডিও নামের যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা যদি অন করি তাহলে এইখানে আমাদের প্রজেক্ট ফাইল বা বাকি জিনিসপত্রগুলো ছিল। আপনারাও যেভাবে আসলে আপনাদের প্রজেক্ট ফাইলগুলোকে অ্যারেঞ্জ করবেন, এখান থেকে আমি জাস্ট ডাবল ক্লিক করে প্রিমিয়ার প্রোটা অন করে নিব। সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজেই যে জায়গা থেকে আমরা পুরো সিনারিওটাকে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে আসবে। সো এইটা হচ্ছে ওভারঅল বিষয়বস্তু, ইজি প্রসেস, এবং আমরা মোটামুটি এই সম্পর্কে ইতোমধ্যেই অবগত। আমাদের খুব তেমন একটা ইস্যু নেই। তবে এই জায়গাটিতে আজকে একটু ভিন্ন খাতে কথা বলার চেষ্টা করব। যারা ক্যামেরা কন্টেন্ট তৈরি করবে স্পেসিফিক্যালি, তাদের বেশ কিছু সমস্যা বা কিভাবে কি সিকোয়েন্স তৈরি করবে, কিভাবে কি নিবে, সেগুলো নিয়ে তাদের অনেক ধরনের চিন্তাভাবনা থেকে গিয়েছে। আমরা যারা ইনফোগ্রাফ কন্টেন্ট তৈরি করব বা মুভি কন্টেন্ট তৈরি করব বা অন্য যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করব, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা ওই অর্থে নেয়, মোটামুটি ধারণা হলেও পেয়েছেন। বাট ক্যামেরা কন্টেন্টের ক্ষেত্রে তারা এখনও প্রপারলি মনে হচ্ছে যে ধারণাটা পাচ্ছেন না বা এই ধরনের জিনিসপত্র। যাই হোক, আমরা জাস্ট প্রথমে পিক্সেলস ওয়েবসাইটে যাই একটু। কি আমার ব্রাউজার লক? আচ্ছা, আমরা প্রথমে একটু পিক্সেলস ওয়েবসাইটে আসলাম। এই জায়গায় ওয়েবসাইটটার মধ্যে থেকে আমরা কিছু ফুটেজ সংগ্রহ করে নেই, যাতে করে ক্যামেরা কন্টেন্ট নিয়ে যারা কাজ করবে তাদেরকে ক্যামেরা কন্টেন্টের ফুটেজ অ্যারেঞ্জমেন্ট বা ভিন্ন ভিন্ন সেগমেন্টে কালার গ্রেডিং, আরও ভিন্ন ভিন্ন যে বিষয়বস্তু আছে সেগুলো সম্পর্কে আমি একটা বিস্তর ধারণা দিব। বাট বাই ডিফল্ট যতটুকু দেয়া যায়, কারণ যেহেতু একটা সার্বজনীন ধারণা প্রয়োজন, সেই জায়গায় এটাকে দিলাম। আমি একটু ফিল্টার সিলেক্ট করে নিই। আচ্ছা, এখানে ট্রেন্ডিং আছে ভিডিও। আচ্ছা, আমি এখানে লাইক ম্যান লিখে সার্চ করি, এই জায়গায় যে ফিল্টার আছে আমি ফিল্টার করে নিতে পারবো। আমার লাগবে হচ্ছে হরিজন্টাল ভিডিও, ভার্টিক্যাল ভিডিও, হরিজন্টাল হলে হবে না। সো আমি এইটাকে ফিল্টার করে নেই। ফিল্টার করে নেয়ার পরে আমি হচ্ছে গিয়ে এখান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করব, যে কোন ফুটেজটা আমার কাজে লাগছে, কোন ফুটেজটা আমার কাজে লাগছে না, এরকম একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করবো। এই ফুটেজটাকে আমি ডাউনলোড করি, জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করলেই আমার ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের ডাউনলোড প্রসেস। বাকি জিনিসপত্র সম্পর্কে আপনারা জানেন মোটামুটি। এই একটা ফুটেজ আছে, এটাকেও আমি ক্লিক করি, একদম ইজি প্রসেসে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ওয়েট, ডাউনলোডটা হোক। আচ্ছা, এটাও ডাউনলোড হয়ে গিয়েছে। এই ধরনের ওয়েবসাইট একটা ইস্যু আছে, একদম ইনস্ট্যান্ট ডাউনলোড দিয়েই যাওয়া যায় না, একটু সময় নিয়ে আসলে আপনাকে ডাউনলোড হতে হবে। হয়তো একটা ডাউনলোডের পরে আর একটু সময় অপেক্ষা করে তারপর ডাউনলোড করতে হবে। যেহেতু ফ্রি পাচ্ছি সেহেতু আসলে এই ধরনের ইস্যু একটু ফেস করতে হবে। এটাও ডাউনলোড হয়ে গেল। দেখি যে এখান থেকে আমরা আসলে কি পরিমাণ ফুটেজ ডাউনলোড করতে পারি। সকল ফুটেজ ডাউনলোড করার পরে আমি সেই ফুটেজের আলোকে আপনাদেরকে একটা ধারণা দিব যে ক্যামেরা কন্টেন্ট নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করবেন না। ওকে, জাস্ট ফুটেজগুলোকে আমি একটু ডাউনলোড দিই। আমি মোটামুটি একটা প্যাটার্নে ফুটেজ ডাউনলোড করছি। যদি দেখেন লক্ষ্য করে, সমুদ্র বা মানুষ, এরকম প্যাটার্নের মধ্যে থেকে ফুটেজগুলোকে ডাউনলোড করার চেষ্টা করছি, জাস্ট ধারণা দেওয়ার জন্য। যতটুকু ডাউনলোড হয়েছে আমার অতটুকুতেই কাজ চলে যাবে। আমি ফুটেজগুলোকে একটু রিভিল
আচ্ছা, আমার এখানে এই ফুটেজগুলোকে ডাউনলোড করে ফেলেছি আমি মোটামুটি। এখন আমি এই ফুটেজগুলোকে টাইমলাইনে নিয়ে আসবো। খুব বেশি হ্যাসেল নিব না, জাস্ট সিলেক্ট করব, করে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে অটোমেটিক আমার টাইমলাইনে চলে আসবে। ওকে, আচ্ছা এইখানে দেখেন প্রথমে একদমই যে ডিটেল জিনিসপত্রগুলো থাকে, অর্থাৎ কিভাবে কালার করব, কিভাবে ইফেক্ট, প্রিসেট বা এই ধরনের জিনিসপত্র অ্যাড করব, এই জিনিসপত্রগুলো একটা পরের ব্যাপার। কিন্তু সবার আগে আপনি যখন একটা ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সবার প্রথমে আপনার প্রয়োজন পড়ে হচ্ছে ফুটেজগুলোকে অ্যারেঞ্জ করা বা ফুটেজগুলোকে নিয়ে কাজ করা। এবং এই জায়গাটিতে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেই এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন না কেন, এটার নিচে সাউন্ড আছে। সো আমরা এটাকে এই যে রাইট ক্লিক করে আনলিঙ্ক করব, যেমনটা আমরা জানি এখানে রাইট ক্লিক যদি করে এখানে আনলিঙ্কে ক্লিক করি, সেই ক্ষেত্রে এটাকে আমরা মুভ করতে পারবো, একটু দূরে সরিয়ে রাখি। এখন দেখেন আপনি যেই সফটওয়্যারই ব্যবহার করেন, ক্যাপকাট বা অ্যাডোবি বা মোবাইল ভার্সন ক্যাপকাটের বা প্রিমিয়ার প্রো, এই যে যেই সফটওয়্যারটা ব্যবহার করছি এটা করেন, ক্যাপকাট মোবাইল বা কম্পিউটার করেন, আপনার যখন ক্যামেরা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন তখন সর্বপ্রথম আপনার কাছে যেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বা যেইটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে ফুটেজের সিকোয়েন্স মেনটেন। ধরেন আপনাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন এইখানে আপনি একটা শ্যুট নেওয়ার চেষ্টা করছেন, শ্যুটটাতে হচ্ছে যে আপনি দেখানোর চেষ্টা করছেন এটা ক্যামেরা কন্টেন্ট আপনার নিজের ফুটেজই, যে আপনি কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছেন, সেই জায়গাটাকে আসলে মানুষের সামনে রিভিল করার চেষ্টা করছেন। অর্থাৎ আপনি যেই জায়গাটায় গিয়েছেন সেই জায়গাটাকে আপনি আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে দেখানোর চেষ্টা করছেন বা তাদেরকে জায়গাটা সম্পর্কে একটা ধারণা দিবেন। অবশ্যই ক্যামেরার মধ্যে আপনি থাকবেন, প্লাস হচ্ছে সেই আশেপাশের এনভায়রনমেন্ট থাকবে। আপনি আশেপাশের এনভায়রনমেন্ট হিসেবে হয়তো বা বিরল দুই একটা ব্যবহার করলেন, সেইটা ভিন্ন ব্যাপার। বাট আপনি যদি এইভাবে ব্লগ তৈরি করেন সেই ক্ষেত্রে করতে পারেন। এইভাবে এডিট করলে সেটা আপনার জন্য ভালো হয়। আপনি রুহি চ্যানেল বা এই ধরনের যেই ধরনের বড় বড় ব্লগ চ্যানেল দেখেন, তারা এই যেই পথ আছে বা এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা ফলো করেই তারা তাদের এডিটিংটা বলেন বা ফুটেজ সিনক্রোনাইজেশনটা করে। আপনি এরকম আপনার কাছে বেশ কিছু শ্যুট নেওয়া থাকবে বিভিন্ন জায়গায়। এখন আপনাকে ডিসাইড করতে হবে সর্বপ্রথম যে আপনি মানুষকে কি ধরনের গল্প বলতে চান, আসলে শুরুটা কোনভাবে করতে চান। আপনি যদি শুরুটা এরকমভাবে করতে চান যে আমি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায় ছিলাম, যেহেতু আপনি নিজের ভয়েস ওভারেই কথা বলবেন ক্যামেরা কন্টেন্টে, আবার নাটক রিলেটেড বা শর্ট ফিল্ম রিলেটেড এই ধরনের কন্টেন্টের জন্য বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি যখন এই ধরনের কন্টেন্ট তৈরি করতে যাবেন, এই ধরনের ব্লগ বা যে কোনো কিছুর উপরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি তাকে যদি গল্প বলতে চান যে আমি সমুদ্রের পাশে গিয়ে দাঁড়িয়েছি বা সমুদ্রের ঢেউগুলো আমার কাছে ভালো লেগেছে বা সমুদ্রের ঢেউ এনজয় করার জন্য দাঁড়িয়েছিলাম, সেই ক্ষেত্রে আপনি এই ফুটেজটা সবার প্রথমে ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি একটু কোনো একটা আধ্যাত্মিক কথাবার্তা বলেন বা একটু মন খারাপ যে হ্যাঁ আপনি সমুদ্রের পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজে সময় কাটাচ্ছিলেন, নিজেকে নিজে বোঝাচ্ছিলেন, নিজেকে নিজে বলছিলেন, তাহলে আপনার জন্য এই ফুটেজটা কিন্তু পারফেক্ট। আবার যদি আপনি সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ালে আপনার মন ভালো লাগে এরকম কোনো কিছু দিয়ে শুরু করেন, তাহলে এই যে হেঁটে হেঁটে সমুদ্রের কাছে যাচ্ছে এইখান থেকে একটা ফুটেজ ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি নেচার রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করেন বা নেচার রিলেটেড জিনিসপত্র আপনার অডিয়েন্সকে দেখাতে চান যে আপনি নেচারের মধ্যে ছিলেন, সেখান থেকে আপনি সমুদ্রের পাড়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি এই ফুটেজটা থেকে শুরু করতে পারেন। অর্থাৎ এখানে যে ফুটেজগুলো আছে সবগুলোই শুরু করার জন্য বেস্ট। সবগুলোই শুরু করার জন্য পারফেক্ট, কোনোটা কম কোনোটা বেশি এরকম না। এই জায়গাটিতে প্রত্যেকটাই পারফেকশন আছে প্রত্যেকটার মধ্যে। তবে অবশ্যই আপনাকে পুরো ফুটেজটা আপনি যদি ধরে ব্যবহার করে দেন, পুরো ফুটেজটাকে আপনি ধরে যদি ইমপ্লিমেন্ট করেন, সেই ক্ষেত্রে আসলে আপনার এটা প্রবলেমেটিক হবে না। সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা এরকমভাবে ভালোভাবে আউটপুট দেবে না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট অংশ ফুটেজের সেইটাকে ক্রপ করে বা কেটে দিয়ে তারপরে ব্যবহার করতে হবে, এইটা হচ্ছে আইডিয়াল। ওকে, এই জিনিসটা সম্পূর্ণরূপে আইডিয়াল এবং এই জিনিসটাকেই আপনাকে ইউজ করাটা শিখতে হবে। সেই ক্ষেত্রে আপনার জন্য সব থেকে ভালো আউটপুটটা আপনি বের করতে পারবেন। ধরেন আমি র্যান্ডমলি বলার চেষ্টা করি যে আমি সমুদ্রের পাশে গিয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম, সেই ক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন, এই জায়গায় প্রথমে এরকম আছে। এখন এইখানে একটা প্রবলেমেটিক ব্যাপার আছে, দেখেন এইখানে ওর ফুলটা দেখা যাচ্ছে। আপনি যদি শুধুমাত্র এই দুটো ফুটেজকে ব্যবহার করতে চান, যেহেতু আপনার এখানে 4টা ফুটেজ আছে, আপনি হয়তো বা 4টা ফুটেজ নিয়েছেন, এই সিনারিওগুলো আপনাকে নিজে থেকে ডিসাইড করতে হবে। এটা আমি বা
আরেকজন বা থার্ড কোনো ব্যক্তি বা ফোর্থ কোনো ব্যক্তি যদি আপনাকে ডিসাইড করে দেয়, সেই ক্ষেত্রে আপনার জন্য অত ভালো হবে না। যখন আপনি এডিট করতে বসবেন তখন আপনি জানেন যে আপনি কী কন্টেন্ট তৈরি করতে চান, কী ভিডিও তৈরি করতে চান, আপনাকে তখন নিজে থেকে পুরো প্রসেসটাকে, পুরো জিনিসটাকে ডিসাইড করতে হবে। আশা করছি যে এই ব্যাপারটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। এই জায়গাটিতে দেখেন, যেহেতু এইটা ক্লোজ শট হিসাবে আপনি অডিয়েন্সের সামনে দেখাতে পারেন, ও একটু ঝাপসা অবস্থায় আছে, পিছনের জাহাজ বা বাকি জিনিসপত্র রিভেইলিং অবস্থায় আছে, বাট অথবা ওই জিনিসপত্রগুলোকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনি যদি দেখার চেষ্টা করেন তাহলে এই জিনিসপত্রগুলো খুব ইজি ওয়েতে আপনি দেখতে পাচ্ছেন একটা রিভেইলিং অবস্থাতে আছে, ওকে তেমন একটা ঝাপসা দেখা যাচ্ছে না। এবং যেহেতু আমাদের তার পরের ফুটেজটা ও দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে, তাহলে আপনাকে এই ফুটেজটাকেই ব্যবহার করতে হবে, যে একটা ক্লোজ শট ছিল, এরপরে একটা ওয়াইড শট নেওয়া হয়েছে ওর ফুল। যদিও জাহাজের বিষয়বস্তুটা মিলবে না, এখন কিছু জিনিস আসলে এরকম অমিল আপনার হবে না, কারণ আপনি তো সেম জায়গায় বসে হয়তো বা শ্যুটটা নেবেন, কিন্তু আমি যেহেতু র্যান্ডম ফুটেজ সোর্স করছি, সেই ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে অমিল হওয়াটা খুবই স্বাভাবিক। যাই হোক, যেই জায়গাটিতে আমরা ছিলাম দেখেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে একটা জাহাজের মাস্তুল বা জাহাজের কোনো একটা রেলিংয়ের পাশে দাঁড়িয়েছে, কারণ এই জিনিসটা দুলছে, দেখলেই বোঝা যায়। সেই জায়গাটিতে আপনাকে এখানে একটা ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে জুম করে ইউজ করতে হবে। আমি জাস্ট এই যে মোশনে গেলাম, আমরা জুম করার ব্যাপারটা সবাই জানি, একটু ফুটেজটাকে জুম করে দিব, জাস্ট সার্টেল। এখন যদি দেখেন যে আমি এখান থেকে এতটুকু সামান্য একটু ব্যবহার করব, জাস্ট এখানে একটা কাট দিয়ে একটু ফুটেজ নিলাম, যেহেতু একদম শুরুর, অডিয়েন্সকে একটা রিটেনশন ধরে রাখা বা রিটেনশন ভাইব দিতে হবে। তারপরে আপনি এই ফুটেজটার আবার কিছু অংশ ব্যবহার করতে পারেন, যে এখানে দাঁড়িয়েছি, একটু কাট দিয়ে একটু সামনে নিয়ে ব্যবহার করলাম। মোটামুটি এই পুরো দুটো ফুটেজ মিলিয়ে একটা গল্প বলার অলরেডি আপনার মধ্যে দেখবেন শুরু করে দিয়েছে। যে আপনি যে সমুদ্রের পাশ থেকে হয়তো বা ক্লোজ শট নিয়েছে, এবং ওর ফেস যেহেতু বোঝা যাচ্ছে না, এবং তারপরে একটা ফুল বডি রিভেইলিং শট, অর্থাৎ ও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, চারপাশে ঢেউ দেখছে। এইটা হচ্ছে গিয়ে ফুটেজ। এই যে থট প্রসেসিংয়ের মাধ্যমে আমরা সিঙ্ক করার চেষ্টা করেছিলাম, এই থট প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে আপনাকে ক্যামেরা কন্টেন্টের ফুটেজগুলোকে সিঙ্ক করতে হবে। ধরুন আপনি একটা, আচ্ছা আমি এখান থেকে আরেকটু ফুটেজ দিই, তারপরে আবার একটা কথা বলি। আমি জাস্ট এটাকে ডাউনলোড করি, ডাউনলোড প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের দুটো ফুটেজই ডাউনলোড হচ্ছে, আমি ডাউনলোড হলে আবারও পুরো বিষয়বস্তুটা নিয়ে বলছি, ওকে। আচ্ছা, দুটো ফুটেজ আমার ডাউনলোড কমপ্লিট। আমি জাস্ট ফোল্ডারটাকে অন করি, এটাকে মিনিমাইজ করে দিই। আমি জাস্ট এই ফুটেজ দুটোকে নিব নিচে আমার টাইম লাইনে। দেখেন, দুটো র্যান্ডম ফুটেজ নিয়ে এসেছি। আচ্ছা, আপনি হয়তোবা কোনো জঙ্গলে ঘুরতে গিয়ে ব্লগ করার চেষ্টা করছেন, আপনার ফান্ডামেন্টাল যেটা, আমি জাস্ট এগুলো কিন্তু আমি গল্প মানে এভাবে করে কোনো ডিসিশন নিয়ে শুরু করিনি। আমি জাস্ট যেই ফুটেজগুলোকে র্যান্ডমলি ওয়েবসাইটে পাচ্ছি, সেই থেকে প্রয়োজনীয় ফুটেজ নিয়ে আমি একটা গল্প তৈরি করার চেষ্টা করছি ইনস্ট্যান্ট। বাট আপনার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার থাকবে, আপনার গল্পটা তৈরি করা থাকবে। এই ফুটেজগুলোর রেজুলেশন অনেক বেশি, দ্যাটস ওয়াই আমি এটাকে স্কেলটাকে ডাউন করে নিয়েছি। অর্থাৎ এইটার রেজুলেশন যদি আপনি দেখার চেষ্টা করেন, এটা রেজুলেশন হচ্ছে অর্থাৎ 4K। এই জন্য আমি এটাকে, যেহেতু 4K রেজুলেশন, আমি এটাকে একটু ডাউনগ্রেড করে নিলাম, না হলে ফুটেজটা অনেক জুম হয়ে গেল। এখন দেখেন দুটো ফুটেজ হচ্ছে যে একটায় সাপ হাঁটছে এবং পিছন থেকে ভিডিও করা হচ্ছে, এবং আরেকটায় হচ্ছে এর পাশ থেকে ভিডিও নেওয়া হচ্ছে, ও জাস্ট হেঁটে এই ব্রিজের এখানে এসে দাঁড়াচ্ছে। এরকম দুটো ফুটেজ আছে। এখন আমাদেরকে শুরুর দিকে সবসময় ইন্টারেস্টিং ফুটেজ ব্যবহার করতে হবে। ধরেন আপনি জঙ্গলে কোথাও হাঁটতে গিয়েছেন বা জঙ্গলে গিয়েছেন, সেইটা নিয়ে আপনি আপনার অডিয়েন্সকে ব্লগ দেখানোর চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে সর্বপ্রথম চেষ্টা করতে হবে ইন্টারেস্টিং যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলোকে অ্যাপ্লাই করার বা সেই ফুটেজগুলোকে ব্যবহার করার। আমি ধরেন এই ফুটেজটা নেই, এটা আমার বেশি কাজে লাগবে। আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখান থেকে যারা ফুটেজ নিয়ে ব্যবহার করবেন, অর্থাৎ আপনি এই জায়গা থেকে যদি ফুটেজ নিয়ে ডাউনলোড করেন, সেই ক্ষেত্রে আপনার তেমন একটা হ্যাসেল পোহাতে হবে না। হ্যাসেল বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনি এখান থেকে ফুটেজ ডাউনলোড করলে কপিরাইট রিলেটেড ইস্যুতে পড়বেন না, ওকে। আমি জাস্ট ডাউনলোড করছি। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, যে ডাউনলোড করতে তো সময় চলে যাচ্ছে,
আপনি আগে কেন ডাউনলোড করে রাখেননি। বিষয়টা হচ্ছে যে আমি যদি আগে ডাউনলোড করে রাখতাম তাহলে এই থট প্রসেস, ডাউনলোড প্রসেস এগুলো আপনাদেরকে বোঝাতে পারতাম না, আর এত সময় বাঁচিয়েও আসলে লাভ নেই। একটু ডিটেলে দেখেন, সেই ক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে, পুরো জিনিসটা আপনার ক্ষেত্রে বেশ ভালো কাজ করবে ইন ফিউচার। এখন আমরা আরও দুটো ফুটেজ ডাউনলোড করেছি, দুটো ফুটেজ ডাউনলোড হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফুটেজ আছে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি আপনার প্রয়োজনে ব্যবহার করতে চান, প্রচুর পরিমাণে ফুটেজ আছে যেগুলোকে আপনি আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করতে পারেন। এই ফুটেজগুলোতে কোনো ধরনের কপিরাইট আসে না, এটা হচ্ছে একটা বেশ ভালো ব্যাপার, একটা মজার ব্যাপার, অর্থাৎ আপনি কপিরাইট ছাড়াই পুরো জিনিসপত্রগুলোকে ব্যবহার করতে পারবেন। ওকে, আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা কমপ্লিট হোক, তারপরে আমি হচ্ছে ফুটেজটাকে নিয়ে দেখাই। এখানে হিউজ ফুটেজ আছে, আমি এখানে ফুটেজ পেয়েছি কত, এখানে দেখেন। মজার ব্যাপার হচ্ছে গিয়ে ফুটেজের যদি আমরা লাইভে দেখি, বিজনেস রিলেটেড আছে 59,000, মেদ রিলেটেড আছে 1,13,000, অর্থাৎ প্রচুর ফুটেজ এই জায়গাটিতে আমরা পাবো। আমরা নতুন আর এই 3টা ফুটেজ ডাউনলোড করেছি, আমি এটাকে একটু মিনিমাইজ করে এই 3টা ফুটেজকেও টাইম লাইনে নিয়ে আসি। ওকে, বাট এইখানে একটা প্রবলেমেটিক বিষয় হচ্ছে যে একটা ফুটেজের উপরে যদি আর একটা ফুটেজ ফেলেন তাহলে নিচের ফুটেজটা ডিলিট হয়ে যাবে, তাই আমাদেরকে উপরের লেয়ারে একটু সাবধানে ফেলতে হবে। আমাদের মাত্র ডাউনলোড করা 3টি ফুটেজ হচ্ছে এটা প্রথম ফুটেজ, এই একটা ফুটেজ এবং এই একটা ফুটেজ। আমরা সবগুলো ফুটেজের সংমিশ্রণে একটা জিনিস বানাবো, অর্থাৎ একটা প্রপার ব্লগ ভিডিও আসলে আপনি কিভাবে তৈরি করতে পারেন যেটা অডিয়েন্স বা আপনি যাকে দেখাচ্ছেন তার অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, এই জায়গাটিতে দেখেন আমি আরও যে ফুটেজগুলো নিয়ে আসলাম, এই ফুটেজগুলো নিয়ে আমরা একটু কাজ করি। প্রথমত এই ফুটেজগুলো অনেক জুম অবস্থায় আছে, আমরা জাস্ট এটাকে জুম আউট করে দিই। প্রত্যেকটা 50% জুম আউট করলেই হবে, কারণ এটা 4K ফুটেজ। আমি জাস্ট প্রত্যেকটাতেই 50% জুম আউট দিয়ে দিই। এখান থেকে 100 আছে, আমি জাস্ট কিবোর্ড থেকে 50 লিখে এন্টার ক্লিক করি। আচ্ছা, এইটা আবার বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমি আবার টেনে টুনে ড্র্যাগ করে দেই। আচ্ছা, আমি হয়তোবা ব্লগ ভিডিও কিভাবে তৈরি করবে না করবে সেটা নিয়ে কথা বলছি। আজ আমরা যারা অন্য ধরনের ক্যামেরা কন্টেন্ট তৈরি করব তারা আবার হয়তোবা এটা নিয়ে হতাশা প্রকাশ করতে পারেন। এখানে হতাশ হওয়ার কিছু নেই, থিওরিটিক্যাল জিনিসপত্র বা কাজ করতে গেলে জিনিসপত্র এভাবেই করতে হয়। আপনি জাস্ট, আমি যে ব্লগের ক্ষেত্রে বলছি, আপনি সেইটাকে আপনার ক্যামেরা কন্টেন্টের অন্য একটা কন্টেন্টের ক্ষেত্রে জিনিসটাকে সেরকমভাবে হয়তোবা সাজানোর চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বিষয়টা অনেক বেশি ইজি হবে। যাই হোক, এখন দেখেন এই জায়গাটিতে আমি 3টা ফুটেজ নিয়ে আসছি। আপনি ধরেন আপনার যদি এরকম কন্টেন্ট থাকে, আপনি তো আপনার যতগুলো ফুটেজ আছে সেগুলোকে প্রথমে রিভিউ করবেন, রিভিউ করে সেগুলোর আলোকে আপনি ভিডিও এডিট করাতে বসবেন। তো আমি এই ফুটেজটাকে সর্বপ্রথম নিব, একদম প্রথমে এই ফুটেজটাকে নিব। আমি জাস্ট এই ফুটেজটাকে নিয়ে সামনে, আমার এই যে ওর সঙ্গে একটা কুকুর নাকি আছে ওইটা আমার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে একটা কাট দেই, এখান থেকে ডিলেট, একটু সামনে যাই, এই যে এতটুকু সামনে গেলাম, খুব বেশি দরকার। আচ্ছা দেখি, আচ্ছা আমি যে কাজটা করব, এই ফুটেজটার স্পিডটাকে একটু বাড়িয়ে দেবো। এটা 100 আছে না, আমি এটাকে 150 করে দেবো, সেই ক্ষেত্রে শুরুতে আর একটু ভালো দেখতে পারবো অডিয়েন্স। আমি যদি একটু প্লে করি, খুব বড় আসলে রাখতে চাচ্ছি না, যে ফুটেজটার দৈর্ঘ্য সেই ফুটেজটা খুব দ্রুত আসলে মানুষজন যাতে দেখে না, এটাকে যদি আমি স্পিড বাড়িয়ে দিই, যেহেতু হাঁটার ফুটেজ সেই ক্ষেত্রে দেখতে ফুটেজটা বাজে লাগে। আমি জাস্ট এটার স্পিডটাকে কমাবো, আবার এই যে স্পিডে সেটাকে 100 করে দিব, দেখতে বাজে লাগছে আসলে। আমি এখান থেকে একটা কাট দিব আর এইখান থেকে একটু ছোট্ট একটা ফুটেজ রাখবে, আমি 2 পাশ ডিলিট করে দিই, আপনি চাইলে পরেও ডিলিট করতে পারেন। এই যে এতটুকুর মধ্যেই আমার সেকেন্ড ফুটেজটা অডিয়েন্সের সামনে শো হবে। সেকেন্ড ফুটেজ কোনটা? সেকেন্ড ফুটেজ আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেলে, ধরেন আপনি জঙ্গলে ঘুরতে গিয়েছেন, গিয়ে ব্লগ করছেন, প্রথমে হয়তো আপনার পিছনের ওই অ্যাঙ্গেলে কেউ ভিডিও করেছে, তারপরে আপনি এই অ্যাঙ্গেল থেকে কাউকে ভিডিও করিয়েছেন। এই যে ফুটেজটা যদি আপনি দেখেন, এই অ্যাঙ্গেল থেকে আপনি কাউকে ভিডিও করিয়েছেন, অর্থাৎ আপনার অ্যাঙ্গেলটা ভিন্ন ছিল। যদি এই ফুটেজটা আবার একদম থেমে আছে, অর্থাৎ স্ট্যাটিক অবস্থায় আছে, এইটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, অথবা এই ফুটেজটাকেও আপনি ইউজ করতে পারেন যে আপনি ক্যামেরা রেখে হয়তো বা বুঝে যাবে যে আপনি ক্যামেরা রেখে হেঁটে গিয়েছেন, তারপরে আপনি দেয়ালের উপরে বসে আছেন। এই জায়গায় বিষয়বস্তুগুলো এরকম যে আপনি যেই ফুটেজটার পরে যেই ফুটেজটা রাখতে চান, আপনাকে প্রথমে সেইটাকে ডিসাইড করতে হবে যে আপনি যেই ফুটেজটা নিয়ে কাজ করছেন বা যেই ফুটেজটা শিখতে চাচ্ছেন, বা সরি, যেই ফুটেজটা নিয়ে কাজ করছেন বা যেই ফুটেজটাকে আপনি তৈরি করতে যাচ্ছেন, আপনার কাছে 10টা বা 20টা ফুটেজ আছে, সেই প্রত্যেকটা ফুটেজগুলোকে আপনাকে আগে একবার টাইম লাইনে এনে বলেন, বা এইখানে প্রিভিউ উইন্ডো, আমাদের যেই প্রিভিউ উইন্ডো আছে এই জায়গাটিতে এনে আপনাকে রিভিউ করতে হবে যে কোন ফুটেজটা কেমন। তারপরে ফুটেজের ভালো কোয়ালিটির ভালো বুঝে, ফুটেজের রিটেনশন বুঝে আপনাকে শুরুর দিকের ফুটেজগুলোকে নিতে হবে, এবং পরবর্তীতে আস্তে আস্তে
সামনের দিকে অগ্রসর হতে হবে। এইটা হচ্ছে মোটামুটি ক্যামেরার যেই অ্যাঙ্গেল বা আপনি ফুটেজ অ্যারেঞ্জমেন্ট করার বিষয়বস্তু। এইখানে প্রিমিয়ার প্রোতে একটা বেশ ভালো জিনিস আছে, এটা যদিও ক্যাপকাটে আছে, ক্যাপকাটে আছে মোটামুটি ভালো পরিমাণেই এই জায়গাটিতে অপশন ক্যাপকাটে দেওয়া যায়, কিন্তু প্রিমিয়ার প্রোতে একটু প্রফেশনাল ওয়েতে করা যায়। সেটা হচ্ছে এই যে কালার, লুমেট্রিক কালার যে অপশনটা, অর্থাৎ কালার কারেকশন এবং কালার গ্রেডিং করার জন্য প্রিমিয়ার প্রোতে। এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলবো, যাতে করে আপনারা একটা বেসিক ধারণা পান। আমরা তারপরের যখন আমরা সকল কিছু একসঙ্গে টানা করে যাব, তখন এই যে বেসিক কথাবার্তাগুলো যখন আমি বলবো, এগুলো তখন আপনি খুব সহজেই রিকল করতে পারবেন, আপনার তেমন একটা ঝামেলা ফেস করতে হবে না। ওকে, দেখেন আমি কিন্তু এইটা এখানে ছিল না, আমি যদি এটাকে কেটে দেই, ধরেন এই পাশের এই ট্যাপটাও কেটে দিই, এখানে কিছু নেই। প্রথমে প্রিমিয়ার প্রোতে এরকম কালার কারেকশন বলেন বা গ্রেডিং বলেন, যেটাই আপনি বলেন, সেখান থেকে আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে আসার পর এখান থেকে দেখবেন খুঁজে লুমেট্রিক কালার অপশনে যদি আপনি যান, এরকম একটা টাইমলাইন ওপেন হবে। এইখানে আরেকটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমরা ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন ফুটেজ নিয়ে কাজ করবো, বা প্রত্যেকটা রেকর্ডিংয়ের কালার আলাদা হয়েছে, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, সেম নেই, এরকম সিচুয়েশন আমাদের তৈরি হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে ডিরেক্ট ফুটেজের উপরে কালার গ্রেডিং বা কালার কারেকশন না করে আমরা এইখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। আমি প্রিভিয়াসলি বলেছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এইটার উপরে কোনো ইফেক্ট ব্যবহার করলে সেই ইফেক্টটা থেকে যায়, ইফেক্টটা আপনি রেখে দিতে পারেন উপরে অ্যাপ্লাই করে, কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসলে যে ফুটেজের উপরে রাখবেন সেই ফুটেজের উপরেও ইফেক্টটা অ্যাপ্লাই হবে। এই কথাটা আমি প্রিভিয়াসলি ইতিমধ্যে যদিও বলে ফেলেছিলাম আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একদম বাস্তবধর্মী কাজ দেখবো। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা প্রিভিয়াসলি নিয়েছিলামও, আমি জাস্ট যদি এখানে ক্লিক করি, এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি যদি দেখেন ব্ল্যাঙ্ক ভিডিও সিকোয়েন্স, অফলাইন ফাইল, আরও ভিন্ন ভিন্ন জিনিস। আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্লিক করে ওকে দিব। এখানে নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসছে। আরেকটা আছে, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই জায়গায় নিলেই সেটা আপনি বারবার নিয়ে ব্যবহার করতে পারবেন, এইটা তেমন একটা ইস্যু না। দেখেন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসলাম। এখন আমি যদি এই লেয়ারটার উপরে থাকি, এখানে বেসিক কারেকশনের একটা অপশন আছে। প্রথমে দেখেন বেসিক কারেকশন, অর্থাৎ আপনি বেসিক কারেকশনের আন্ডারে এইটার এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো, হোয়াইট ব্যালেন্স এবং ব্ল্যাক, এইগুলোকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার একটা কাজ করার জন্য, একটা ভিডিও এডিটিং করার জন্য বা ভিডিওতে একটা বেসিক কারেকশন করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে, সেইটা বেসিক কারেকশনের আন্ডারে পেয়ে যাবেন। আমি জাস্ট ধারণা দিচ্ছি, প্রপারলি ফুল ডেপথ এইখানে কালার গ্রেডিং বা কালার কারেকশন সম্পর্কে হয়তো আমরা আজকে ইন ডেপথ যাব না। যাই হোক, এখানে প্রথমে একটা অপশন পাবেন, এই যে অটোতে যদি ক্লিক করেন, আপনার যে ফুটেজ, অর্থাৎ পুরো ফুটেজটার উপরে ও বেস করে আপনাকে এখানে একটা অটোমেটেড কালার দিবে। আমরা যেমনটা আসলে ক্যাপকাটে দেখেছিলাম সেরকমভাবে এখানে অটো একটা কালার দেবে, এবং দেখবেন যে এই জায়গার যত সেটিংস আছে সেই সেটিংস অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এটা সফটওয়্যার নিজে করে। তবে এই যে ভার্সানটা, এই ভার্সানটা যেহেতু 2023 ভার্সান, আমার যেটা ধারণা যে আমরা অনেকেই এখনও ওইভাবে হয়তো সাবস্ক্রিপশন বেস বা হাবিজাবি এই ধরনের জিনিসপত্রতে যেতে করতে পারছেন না বা যাবেন না। কিন্তু আমি যদি আপনাকে এইটা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এইটা যদি 2026 মডেল হয়, সেই ক্ষেত্রে আপনার এই অটো কারেকশন বা অটোমেটেড অনেক ফিচার এখন ইনেবল হয়েছে, যেটা আপনার জন্য আরও বেশি কাজে লাগবে। ওকে, এখন দেখেন এই জায়গাটিতে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই যে অংশ এইখানে অটো দিলাম। আপনার অটো আসলে সবসময় কাজে লাগবে না, বা অটো আপনি সবসময় আসলে ইউজ করে ব্যবহার করতে পারবেন না। আপনার অটোটা আপনার ফুটেজের সঙ্গে যাবে না, যেমন এই ফুটেজটাকেও নষ্ট করে ফেলেছে। এখন আমি এটাকে জাস্ট রিসেট দিয়ে দিই, আমি আমার মতো করে করব। প্রথমত এটা একটা জঙ্গল টাইপ জায়গা আছে, উপরের যে আকাশটা, এটা যে আকাশ নাকি এটা বোঝাই যাচ্ছে না, বিকজ এখানে অধিক আলো থাকার কারণে এক্সপোজ হয়ে পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে, একদম কিছু নাই বললেই চলে। এখন এখানে যেটা করতে হবে, আমরা জাস্ট এটাকে পরিবর্তন করব, একটু পরিবর্তন করব প্রথমে কালারটা। তো এক্সপোজার যেটা বাড়া আছে, এই এক্সপোজারটাকে আমি একটু কমাবো। এক্সপোজারটাকে না বেশি কমালে আবার ফুটেজও পরিবর্তন হয়ে যায়। এক্সপোজারটা হচ্ছে আমাদের এই ফুটেজের সাদা যে অংশগুলো আছে, আপনি দেখেন এই সবুজ অংশগুলো কিন্তু আমি সম্পূর্ণটা বাড়িয়ে দিয়েছি। সবুজ অংশগুলো কিন্তু এখনও বোঝা যাচ্ছে হালকা হালকা, এই পাশে সবুজ এই পাশে সবুজ, বাট যেসব অংশ সাদা ছিল এগুলোও কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে। এইখানে সাদা ছিল, এইখানে সাদা আলো পড়ছিল, এইখানের আলো রিফ্লেক্ট এই জায়গায় পড়ছিল, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা জাস্ট এইটাকে
এরকম রাখবো, একটু সামান্য কমাতে পারি, অর্থ হতে পারে আপনার 0.1 এরকম কমাতে পারি। এই যে দেখেন -0.1 আমি কমিয়ে দিলাম, এখানে এক্সপোজারটা কমানোর চেষ্টা করেছি। এরপরে এখানে আপনি যদি কন্ট্রাস্ট দেখেন, সেক্ষেত্রে আপনার কন্ট্রাস্টটা হচ্ছে এই যে ফুটেজটার মধ্যে দেখেন যে ফুটেজটার মধ্যে একটা ঘোলা ঘোলা ভাব আছে, আমি যদি এটাকে একদমই করে দেই, অর্থাৎ রিসেট করে দেই, আমি ফুটেজটাকে আরেকটু বড় করার চেষ্টা করি। দেখেন ফুটেজটার মধ্যে একটা ঘোলা ঘোলা কেমন ভাব আছে, আপনি যদি এটাকে কন্ট্রাস্টটাকে একটু বাড়ান তাহলে আপনার ফুটেজটা একটু ক্লিয়ার হবে। সার্টেল আপনি চাইলে এটাকে অনেক বেশি বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে এই পরিমাণ ক্লিয়ার হবে। কিন্তু সব কিছুই হচ্ছে খুব বেশিও ভালো না, আবার সব কিছু হচ্ছে খুব কমও ভালো না। আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে মিডিয়াম অবস্থাতে রাখতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত থাকলে এটাই আমাদের জন্য পারফেক্ট। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা একটু সামান্য বাড়াবো, ধরেন 2.5 আমরা বাড়িয়ে দিলাম, বা 3.3 এরকম একটা জায়গায় এটাকে আমরা নিয়ে গেলাম, 2.5ই ধরেন আমরা নিয়ে যাচ্ছি। ওকে, এরপরে যদি দেখেন এই জায়গাটিতে হাইলাইটস আছে, হাইলাইটস হচ্ছে যেই জায়গাগুলো বেশি আলোকিত মনে হচ্ছে সেইটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমি জাস্ট এটাকে হাইলাইটসটাকে একটু কমিয়ে দেবো যাতে করে আমার এই যেই আলোটা কমে। যদি এটা ফুটেজটা নষ্ট হয়ে গিয়েছে, এখানে আমরা পারফেক্টলি কমাতে পারবো না। এরপরে শ্যাডো এরিয়া আছে, শ্যাডোর কাজও হচ্ছে গিয়ে আপনি যেই সব জায়গায় শ্যাডোগুলো পড়ে, অর্থাৎ এই পিছনের অংশে বা পায়ের নিচে বা এই যে গাছের শ্যাডো, এই শ্যাডোগুলোকে আপনি এখান থেকে শ্যাডোটা কন্ট্রোল করতে পারবেন। এরপরে এখান থেকে এই যে সাদা যেই আলোটা, হোয়াইটের একদম ডিপ হোয়াইট যেইটাকে আছে, একদম সাদা যে আলোটা থাকবে ডিরেক্ট, সেইটাকে আপনি একটু কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা ব্ল্যাক যদি বাড়াই তাহলে ব্ল্যাকের পরিমাণটা বাড়বে, অর্থাৎ এই ব্ল্যাক অংশগুলো আর একটু ডেপথ হবে। মোটামুটি একটা এরকম আপনি যদি কাস্টমাইজেশন করেন এই জিনিসটাকে নিয়ে আপনার নিজের মতো করে, এখান থেকে টেম্পারেচার এবং টিনটাকে পরিবর্তন করে আপনি এটার কালারটাকে নিয়ে কাটাছেড়া করতে পারবেন যে আপনি কোন কালারে চাচ্ছেন। আমি যদি এটা একটু সবুজের দিকে নিয়ে আসি, যেহেতু আমার একটু সবুজ দরকার, এরকম করে আপনি একটা কাটাছেড়া কালার করতে পারবেন বেসিক কারেকশনের আন্ডারে। এই অপশনগুলোই হচ্ছে মূল, এগুলো ব্যবহার করে আপনি আপনার ফুটেজটাকে যেরকম চান সেই রকমভাবে একটা লুক দিতে পারবেন। এবং আপনি যখন এখানে মাল্টিপল ফুটেজ থাকবে, দেখেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যখন আমি সরালাম, তখন এটা ডিফল্ট অবস্থাতে যেরকম ছিল সেরকমই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যখন কাটশট আসে, তখন আমি মাত্র যেই অ্যাডজাস্টমেন্টটা করলাম সেই অ্যাডজাস্টমেন্টটা এখানে রিভিল হয়, অর্থাৎ ফুটেজের উপরে, আচ্ছা সরি, ফুটেজের উপরে আমরা এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যত এরকম ড্র্যাগ করে বাড়াবো, তত যেই পরিবর্তনটা করেছি পুরো পরিবর্তনটা ফুটেজের উপরে পড়বে। দেখেন এই যে পরিবর্তনটা এই ফুটেজের উপরে যেটা ভালো লাগছিল, এই ফুটেজের উপরে কিন্তু আবার এই সেম পরিবর্তনটা ভালো লাগছে না, কারণ এইটার এনভায়রনমেন্ট ভিন্ন, সিচুয়েশন ভিন্ন, সব কিছু ভিন্ন। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাটিতে এই লাটটা এইটাকে যদি নিয়ে আসি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেইটা ভালো লাগছে না। এইখানে আমরা সার্বজনীন একটা কালার গ্রেডিং বা কালার কারেকশন ব্যবহার করব, যাতে করে সকল ফুটেজের উপরে একটা সেম ইফেক্ট বা সেম ফিল দেয়। এখানে আমাদের কিছু ইফেক্ট প্রিসেট অবস্থাতে লাট আছে, আমি আপনাদেরকে অনেকগুলো লাট দিয়ে দিব ফ্রিতে। এই যে দেখেন ইনপুট লাটের এইখানে আপনি কাস্টম লাট ইনপুট করতে পারবেন, বাট এখানে কিছু ডিফল্ট প্রিসেট আছে, এগুলোকে আপনি যদি পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে কোনটা আপনার ফুটেজের সঙ্গে যাচ্ছে আর কোনটা আপনার ফুটেজের সঙ্গে যাচ্ছে না। অর্থাৎ এভাবে করে করে আপনি পরিবর্তন করে করে দেখতে পারবেন। এই জায়গায় কিছু আছে, অর্থাৎ খুব বেশি না, তবে আমাদের প্রচুর পরিমাণে আমরা লাট পাবো, যে লাটগুলোর সাহায্যে আমরা হচ্ছে গিয়ে আমাদের যেই কালার গ্রেডিং বলেন বা কালার কারেকশন বলেন সেই জিনিসটাকে আরও বেশি ইজি ওয়েতে করতে পারবো, সহজ বানিয়ে ফেলতে পারবো জিনিসটা করার ক্ষেত্রে। ওকে, আমরা সেটাকে করার ক্ষেত্রে আরও বেশি ইজি হবে, আমরা সহজেই করতে পারবো। এইখানে আরও অনেকগুলো অপশন আছে, বেসিক কারেকশনের পরে ক্রিয়েটিভ, কার্ভ, এইচএসএল সেকেন্ডারি এবং ভিএনএট, এগুলো আমরা ধীরে ধীরে আলাপ আলোচনা করব। বাট এইটা যদি বেসিক আপনি একটা ফুটেজের কালার পরিবর্তন করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে যেমনটা আমরা ক্যাপকাটে দেখেছিলাম, প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে বেসিক পরিবর্তন বাফারিং করছে, যার কারণে সমস্যা ফেস করতে হচ্ছে, হয়তো আমাকে আজকে শেষ করে দিতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যেভাবে শুরু করেছিলাম মধ্যে আমাদের একটা ছোট গ্যাপ পড়ে গিয়েছে। এটার মূল কারণ হচ্ছে, হয়তো বা আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পেরেছেন, আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ, যার কারণে আমি আপনাদের ক্লাসগুলো নিতে পারিনি এই কয়েকটা দিন। মানে অসুস্থতা আসলে খুবই বেশি ছিল, আমি বিছানা থেকে উঠে যে ক্লাস নিব বা এই ধরনের কিছু করব, এইটাই আসলে আমার পক্ষে সম্ভবপর ছিল না। যাই হোক, এখন মোটামুটি সুস্থ, আশা করছি যে নেক্সট ডেতে আমরা আবার লেসন নিতে পারবো এবং যে গ্যাপটা তৈরি হয়েছে আমরা মোটামুটি সেটা ওভারকাম করে ফেলবো।
এবং আজকে সব মিলিয়ে অসুস্থ, তারপরে যেই পরিমাণ আবহাওয়া বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছে চারদিকে, ইন্টারনেট কানেকশন অনেকেরই নেই, আমাদের ওয়াইফাই বিদ্যুৎ খুবই ঝামেলা করছে। সব কিছু মিলিয়ে জাস্ট যেহেতু একটা গ্যাপ পড়েছে, আপনাদের সঙ্গে একটা ছোট ইন্ট্রোডাকশন করে জিনিসটাকে আবার ফ্লুয়েন্ট করা দরকার ছিল। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেটা করার চেষ্টা করেছি। আপনি কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে আসলে যদি কোনো ছোটোখাটো বিষয়বস্তু থাকে, এরপর আমরা নেক্সট ডে থেকে আবার পুরো দমে চেষ্টা করবো। আসলে আমি দুঃখিত যে আমার অসুস্থতার কারণে আসলে আপনাদের কয়েকটা দিন গ্যাপ পড়লো। আমি সময় দিচ্ছি, আপনারা কমেন্ট করুন। আপনাদের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া বলছিলাম যে আমি অসুস্থ। আমি আহ, কেমন আছেন ভাই? আমি একজন মোবাইল ইউজার, পার্সোনাল পিসি আপাতত নেই, মোবাইল থেকে যুক্ত হয়ে প্রিমিয়ার প্রো ক্লাস অন টাইম করতে পারি তাহলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া মোটিভেশন নিয়ে দ্রুত ক্লাস করতে চাই। হ্যাঁ, আমি হচ্ছে যে নেক্সট ডে থেকে ক্লাস নিব। আসলে এই কয়েকটা দিন আমি এত অসুস্থ ছিলাম যে বিছানা থেকে উঠবো এরকম অবস্থাও ছিল না, যার কারণে আসলে এই গ্যাপটা তৈরি হয়েছে। এবং আজকে নিতাম, কিন্তু আজকের যে সমস্যাটা সেটা হচ্ছে যে সারা দেশের আবহাওয়ার অবস্থা তো আপনারা সকলেই জানেন। বাট তাও নিলাম যাতে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন হয় আর কি। এরকম ভাইয়া, আমার মনে হয় ক্লাসগুলো বেশি বেশি করা, বেশি দেরি করে হইতেছে। আমার যারা ফোন নিয়ে কন্টেন্ট তৈরি করব, না ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া ভয়েসটা আস্তে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরও কাছেই যাচ্ছি। একটু কমেন্ট করার সময় আসলে একটু দূরে চলে গিয়েছিলাম। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে বলেছিলাম লাস্ট লেসনে, হয়তো বা আমার মোবাইল রিলেটেড টিউটোরিয়াল দেওয়া হয়ে যেত, তারপরে আরও সব জিনিসপত্রই সর্ট আউট হয়ে যেত ইতোমধ্যেই। বেশ কয়েকটা দিন গ্যাপ পড়েছে, 3-4 দিন 5 দিন। সো ওইটা আসলে আমার অসুস্থতার জন্য। এটা ঠিক হয়ে যাবে কালকে থেকে, সমস্যা নেই ভাই। পিসি না থাকলে প্রিমিয়ার প্রো ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারছি না। আচ্ছা, যেইটা আপনার আছে সেইটা সেইটা ব্যবহার করেন। ভাইয়া কেমন আছেন? এই এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ। যাই হোক, আমরা নেক্সট ডেতেই আজ ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আজকে আমি শেষ করি, নেক্সট ডে থেকে হয়ে যাবে। এবং নেক্সট ডে ক্লাস হওয়ার আগে হয়তো বা আমি টিউটোরিয়াল আরও বেশ কিছু জিনিসপত্রও দিয়ে দেবো দিনের বেলায়, রাতের দিকে আমরা ক্লাসের নেওয়ার চেষ্টা করব। সো শেষ করি, কারণ নেটওয়ার্ক প্রচুর ঝামেলা করছে, হুট করে কেটে যাবে মনে হচ্ছে, তার থেকে শেষ করে দেওয়াটা আসলে মনে হয় ভালো।